তো আজকে আজকে টপিক খুব সিম্পল, খুব ইজি বলবো না। এই টপিকটাকে যদি এলাবোরেট করি, এই টপিকটা নিয়ে 4 দিন কাটানো যায়। এটা ছোট্ট টপিক, যদি সব থেকে বেশি দিন টাইম কাটানো যায় যে টপিক নিয়ে, সেটাকে আমি একদিনেই কমপ্লিট করার চেষ্টা করবো আজকে। সেটা হচ্ছে কালিশন। হ্যাঁ, ইটসেলফ এই চ্যাপ্টারটা এই টপিকটা নিয়ে 4 দিন কাটানো যায়, 4টে ক্লাস দেওয়া যায়, মানে 8 ঘন্টার ক্লাস দেওয়া যায়। দেবো, কিছু ক্লাস তো পাবি। তো কালিশন মানে যে বুঝতেই পারছিস, দুটো পার্টিকেল আলটিমেটলি কোলাইড করবে। এগুলো ডিফারেন্ট মিনিংস আছে। ডিফারেন্ট মিনিংস বলতে সবার প্রথম যদি আমরা ইন টার্মস অফ মোশন ইন 1 ডাইমেনশন বা 2 ডাইমেনশন বুঝি, তাহলে কালিশনের, দেখ আমি আবার বলছি, আমাদের বারবার বলি এটাই, যে আমাদের কাজ কিন্তু অনেকটা ইন্টারপ্রিটার, মানে বাংলায় দোভাষীদের মতো। আমাদের কাজ কি, ফিজিক্যাল, মানে যেটা ফিজিক্স নিয়ে কাজ করছি, ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজকে প্রথমে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, তারপরে ম্যাথমেটিক্যালি ওই প্রবলেমটাকে সলভ করা, তারপর সলিউশনটা তো ফিজিক্যাল ফরম্যাটে আসবে না, ম্যাথমেটিক্যাল ফরম্যাটে আসবে। সেটাকে আবার ম্যাথমেটিক্যাল ফরম্যাট থেকে ফিজিক্যাল ফরম্যাটে রিপ্রেজেন্ট করে সবার কাছে প্লেস করা যাবে, যাতে সবাই বুঝতে পারে। তো আমাদের মানেগুলো না যদি ক্লিয়ার না থাকে, প্রত্যেকটা ইভেন্টের বা প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ফর্মের ফিজিক্যাল মিনিং বা প্রত্যেকটা ফিজিক্যাল ফর্মের ম্যাথমেটিক্যাল মিনিং যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো না। তো কালিশনের সবার প্রথম এমনি তো ধাক্কা, এ মারলো ঘুষি ওকে, এইটাই কালিশন, ঠিক আছে। তো সবার প্রথম আমরা যে পার্টটা করে চলে এসেছি, মানে মোশনের পার্টটা করে চলে এসেছি, তো এই মোশনের রেসপেক্টে কালিশনের মিনিং কি জানিস? অনেক কালিশনের মিনিং কি মোশনের রেসপেক্টে কালিশনের মিনিং হচ্ছে দে আর ট্রাইং টু অকুপাই দ্য সেম পজিশন এট এ পার্টিকুলার পয়েন্ট অফ মোমেন্ট। এবং এই যে ফর্মা, কালিশনের এই যে ফর্মা, দে আর ট্রাইং টু অকুপাই দ্য সেম পজিশন এট এ পার্টিকুলার টাইম, মোমেন্ট অফ টাইম, দেয়ার পজিশন ইজ দ্য সেম। এর উপর বেস করে অনেক সামস হয়, ভালো সামস হয়, খুব ভালো সামস হয়ে যায়। কিন্তু আমি আজকে মোশনের রেসপেক্টে, মোশন ইন 1D বা 2D বা 3D রেসপেক্টে কালিশন বোঝাতে আসিনি। আমি আজকে কালিশন বোঝাতে এসেছি বেসিক্যালি লজ অফ মোশন আর এনার্জি রেসপেক্টে, ওয়ার্ক ফর এনার্জি রেসপেক্টে। এইভাবেও যদি কালিশনকে এভাবে, মানে এখানে বেসিক্যালি যে মিনিংটা হচ্ছে, ধর একটা বলকে ব্যাটে, মানে ধর সিম্পলি আমাদের এখানে একটা ভালো ফাস্ট বোলার নিয়ে সে ক্রিস গেলকে বল করেছে, এবার ক্রিস গেল মারলো একটা ছক্কা, এই টাইপের আর কি। বা দুটো বল, একটা বলকে আমি একটা স্ট্রাইকারকে দিয়ে আমি একটা তোর ক্যারামের ঘুটিকে হিট করলাম, এইটাই ধরে নে কালিশন। তো এই কালিশনকে দুভাবে, দুটো ক্যাটাগরি, মানে দুভাবে, সেম টাইপ অফ কালিশন, তাকে দুভাবে ডিভাইড করেছিলেন নিউটন। একটা হচ্ছে ভেলোসিটির রেসপেক্টে, একটা হচ্ছে এনার্জির রেসপেক্টে। তো ভেলোসিটির রেসপেক্টে আমি একটা সিম্পল কেস নিয়ে স্টার্ট করি। ধর এই একটা পার্টিকেল যার মাস হচ্ছে ma বা m1, আর এই একটা পার্টিকেল যার মাস হচ্ছে m2, তো বড়ই করি। It is traveling with a velocity u1, motion in 1 dimension is dhore ne, and it is also traveling with a velocity u2 in this direction, and definitely u1 is greater than u2. They are traveling in same direction, and u1 is greater than u2. তাহলে কি হবে প্রিয়াংশু? ডেফিনেটলি এটা গিয়ে তাকে ধাক্কা মারবে। তো এখানে ওদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি আমরা ক্যালকুলেট করতে পারি, সুমন, পারি তো? রিলেটিভ ভেলোসিটিটা কত হবে না, u1 মাইনাস u2। এই যে u1 মাইনাস u2, যে ভেলোসিটিতে u1, যে রিলেটিভ ভেলোসিটিতে এই m1 m2 কে গিয়ে ধাক্কা মারবে, তাকে বলি আমরা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। মানে দেখ কত ভেলোসিটিতে এর রেসপেক্টে এগিয়ে যাচ্ছে, এর ভেলোসিটি u1, এর ভেলোসিটি u2, তাহলে এর রেসপেক্টে কত ভেলোসিটিতে অ্যাপ্রোচ করছে এর দিকে, u1 মাইনাস u2, তাই তো? বুঝতে পারছিস তো? হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে এর ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এটা মানে রিলেটিভ ভেলোসিটি যেটা, হ্যাঁ কাইন্ড অফ। এবার রিলেটিভ ভেলোসিটিকে একটা পার্টিকুলার টাইপ ভাবেই হ্যান্ডেল করা হয়, কিন্তু এই যে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর ভেলোসিটি অফ সেপারেশন নিয়ে আমরা কাজ করব, সেখানে আমরা দেখব যে আমরা এটাকে পার্টিকুলার টাইপের থেকে বেরিয়ে গিয়ে একটু হ্যান্ডেল করছি, তাই একটু বোঝার দরকার আছে। ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটিতে অলওয়েজ না, ভেলোসিটি অফ অবজারভার উইথ রেসপেক্ট টু অবজেক্ট, এই ফরম্যাটে কাজ করা হয়। এখানে কিন্তু আমরা এই টাইপ থেকে একটু বেরোবো, ভালো করে বোঝ।
আমাকে দেখবি তোরা অ্যান্সার গুলো তোদের মতোই দিবি, কোনো অসুবিধা নেই, তার সঙ্গে আমাদের এই ফর্মটা খুব ম্যাচ করবে। ধর এর ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ইন দিস ডিরেকশন, আর এর ভেলোসিটি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড ইন দিস ডিরেকশন। তো কলিশনটা হবে না হবে না? তমগ্ন হবে, হ্যাঁ হবে তো। তো কত ভেলোসিটিতে তোর মনে হচ্ছে এ এর দিকে এগিয়ে যাচ্ছে? 4 meter per second. 4 মিটার, ইয়েস ইয়েস ইয়েস, 4 মিটার পার সেকেন্ড। এই 4 মিটার পার সেকেন্ড কি করে পেয়েছিস তুই? 6 - 2 করে তো, হ্যাঁ। তার মানে দেখ, এই যে এই ভেলোসিটি থেকে u1 - u2 করে কিন্তু তুই এইটা পেয়েছিস। এই যে ভেলোসিটিতে মানে ফার্স্ট বলটা সেকেন্ড বলটার দিকে অ্যাপ্রোচ করছে, এটাকে আমরা বলি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। কি বলি? ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, এটাকে va দিয়ে ডিনোট করি। এবার কলিশন হলো ডাং 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 ডাং। কলিশন হলে কি এক্সপেক্টেড? যে যে ধাক্কা মারবে তার ভেলোসিটি কমে যাবে, যে ধাক্কা খাবে তার ভেলোসিটি বেড়ে যাবে, তাই তো হয়। স্ট্রাইকারটা যখন একটা ঘুটিকে ধাক্কা মারে তখন তো স্ট্রাইকারের থেকে আগে চলে যায় ঘুটিটা, তার মানে ঘুটির ভেলোসিটি বেড়ে গেছে, স্ট্রাইকারের ভেলোসিটি অনেকটা কমে গেছে। সমাজ মে আ রা না ধীরাজ? হ্যালো। ডিটারমাইন কি করে হয় যে কে ধাক্কা মারবে আর কে ধাক্কা খাবে? ডেফিনেটলি ভেলোসিটির রেসপেক্টে কে কার ভেলোসিটি বেশি কার ভেলোসিটি কম। আর এটা বলি, কে ধাক্কা মারবে কে ধাক্কা খাবে এটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ধাক্কাটা হলো কিনা। কে ধাক্কা মারবে কে ধাক্কা খাবে এটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ধাক্কাটা হলো কিনা, তাই না? তো বেসিক্যালি আমাদের কাউন্ট না কাউন্ট মোমেন্টাম তোর তোর এনার্জি বেশি থাকবে, আর কাউন্ট না কাউন্ট এনার্জি কম থাকবে। একটা কলিশনে কাউন্ট না কাউন্ট এনার্জি বেশি থাকে, কাউন্ট না কাউন্ট এনার্জি কম থাকে। এই কলিশনের অ্যাকচুয়াল মটো কিন্তু এনার্জি ট্রান্সফার। এনার্জি ট্রান্সফার, যার কম এনার্জি আছে সেখান থেকে বেশি এনার্জিতে এনার্জি ট্রান্সফার করাটাই কিন্তু কলিশনের বেসিক মটো, মাথায় রাখবি। তো বেসিক্যালি এখানে ধর এই ভেলোসিটিতে মানে এখানে দুজনের মধ্যে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত দিসবার। এবার ধাক্কা হয়ে গেল, মানে একটা গুটি রাখা ছিল, গুটিকে স্ট্রাইকার গিয়ে হিট করলো, তখন দেখবি গুটি তো আগে স্ট্যাটিক ছিল, আর স্ট্রাইকার ছিল একটা ভেলোসিটি নিয়ে আসছে। তো স্ট্রাইকার ধাক্কা মারার পরে কিন্তু স্ট্রাইকার পিছিয়ে যায়, গুটি এগিয়ে যায়, এগোয় না, স্ট্রাইকার পিছিয়ে যায়, গুটি এগিয়ে যায়। তার মানে কি হলো, এর মধ্যে সিগনিফিকেন্ট এনার্জি ইম্পার্টেড হয়ে গেছে এখান থেকে। তার জন্য কি হয়েছে, এর ভেলোসিটি বেড়ে গেছে, এর ভেলোসিটি রিলেটিভলি কমে গেছে। তখন যদি কন্ডিশনটা সামথিং লাইক দিস, v1 আর এ ট্রাভেল করছে m2 v2 ভেলোসিটিতে, ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি v2 ইজ গ্রেটার দ্যান v1। তখন ক্লিয়ারলি v2 ইজ গ্রেটার দ্যান v1, আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশনে কাজ করছি তো। তো বেসিক্যালি তখন কিন্তু দেখ, যে ভেলোসিটি তোরা সেপারেটেড হবে তুই কি করে বার করবি? মানে তখন ধর এর ভেলোসিটি হচ্ছে 7, এর ভেলোসিটি হচ্ছে 3, তখন তুই যে ভেলোসিটি তোরা সেপারেটেড হয়ে যাচ্ছে, যে ভেলোসিটি তোরা সেপারেটেড হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি ভেলোসিটি অফ সেপারেশন। সেটাকে কি বলি আমরা? ভেলোসিটি অফ সেপারেশন। এটাকে বার করার প্রসেস হচ্ছে vs v2 - v1। এই জন্যই না আমি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে যেতে চাইছিলাম না, কারণ রিলেটিভ ভেলোসিটিতে সবসময় একটা ফর্মা ফলোড হয়, ওইটা মাইনাস এইটা। এখানে কিন্তু ওইটা মাইনাস এটা নয়, প্রথমে দেখ এইটা মাইনাস ওইটা, তারপরে কিন্তু ওইটা মাইনাস এইটা। ক্লিয়ার? এটা ভালো করে বোঝ। মানে যে ভেলোসিটিতে অ্যাপ্রোচ করছে সেটাকে বলছি আমরা পার্টি, যে ভেলোসিটিতে অ্যাপ্রোচ করছে সেটাকেই বলছি আমরা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। সেখানে হাই ভেলোসিটি নিয়ে ও যাচ্ছিল, লো ভেলোসিটি নিয়ে ও যাচ্ছিল, এদের ভেলোসিটি ডিফারেন্সটাই কিন্তু কলিশনের মেন রুট কজ। সেখানে আমরা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বার করেছি এইভাবে। আবার এখানে কি হচ্ছে দেখ, এ দূরে চলে যাচ্ছে কলিশন আফটার কলিশন, এ অতটা জোরে যেতে পারছে না, তাহলে এবার সেপারেশন বেড়ে যাচ্ছে, ওদের মধ্যে সেপারেশন বেড়ে যাচ্ছে। কত ভেলোসিটিতে সেপারেশন বাড়ছে? হাই ভেলোসিটি মাইনাস লো ভেলোসিটি করেছি, বুঝতে পেরেছিস? মজার ব্যাপার দেখ, এই আমরা কিন্তু একটা ফর্মা ফলো করছি না। দেখ এখানে u1 - u2 করেছি, সেই আমি এখানে v2 - v1 করেছি। হতে পারে, তাতে কি করবো আমরা? এখানে মাইনাস দিক জায়গায় প্লাস করে দেবো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? আমি এই কোশ্চেনটা সেম কোশ্চেনটা তমগ্ন তুলেছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি প্লাসের জায়গায় মাইনাস করে দেবো, ঠিক আছে? তো দেখ এইখানে ডাইরেকশন নিয়ে কোনো প্রবলেম থাকে না, যা প্রবলেম থাকে এখানে, ঠিক আছে? এখানে ধাক্কা লাগলে একটা দূরে যাবে একটা কাছে আসবে, এটা হতেই পারে। মানে আফটার কলিশন দুজনে আবার সেম ডাইরেকশনে যাচ্ছে, এটা পসিবল নয়। তাহলে ভেলোসিটি অফ সেপারেশন নিয়ে কোনো প্রবলেম থাকে না।
আমরা ঠিক তার উল্টো অ্যাপ্রোচটা ভেলোসিটি অফ ইয়েতে নেবো, কি বলে তোর অ্যাপ্রোচে নেবো। তো এই যে কলিশন, আমি যে বলছিলাম কলিশনকে ক্যাটাগরাইজ করেছিলেন নিউটন। সবার প্রথম তো লস অফ মোশন নিয়ে তৈরি করছেন নিউটন, উনিই কাজ করছেন এই কলিশন মালিশন নিয়ে, উনি প্রথম কাজ করেছিলেন। তো কলিশনকে উনি যখন প্রথম ক্যাটাগরাইজ করলেন, উনি বললেন যে এই ভেলোসিটি যে কোনো কলিশনে এই যে ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি ইটা। উনি যেটা বেসিক্যালি বলেছিলেন যে for any collision velocity of separation is proportional to velocity of approach. Velocity of separation is proportional to velocity of approach. So velocity of separation must be equal to some constant eta into velocity of approach. Morning. So velocity of, we can say velocity of separation by velocity of approach is a constant quantity. এই constant টাকে বলা হতো coefficient of restitution. Clear? তো উনি বললেন যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু, এটা উনি এমনি বললেন না, প্রচুর এক্সপেরিমেন্ট করে দেখে বলেছিলেন এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু 0 থেকে বড় হবে আর 1 এর থেকে ছোট হবে, মানে রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ, ফর আ পার্টিকুলার টাইপ অফ কলিশন কনস্ট্যান্ট, মানে ধর এই দুখানা বল এই দুখানা কোলাইড করলো, এর জন্য একরকম কনস্ট্যান্ট, অন্য কিছুর সঙ্গে অন্য কিছু কলিশন হলো তার জন্য অন্য কনস্ট্যান্ট। তো একটা পার্টিকুলার টাইপের কলিশনে এই যে ভিএস বাই ভিএ অলওয়েজ একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভ্যালু নেবে, যে ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে লাই করবে। अच्छा प्रथम अधिराज अगर 0 हुआ इसका मतलब क्या, 0 हुआ समझने का कोशिश कर, 0 हुआ ईटा अगर 0 हुआ इसका मतलब क्या, ईटा अगर 0 हुआ तब वेलोसिटी ऑफ सेपरेशन इक्वल्स टू 0 होगा। क्लियरली वेलोसिटी ऑफ सेपरेशन 0 होगा, मतलब क्या, दो बॉडी अटैच्ड हो जाएगा आफ्टर कलिशन। ধর আমি একটা কাঠের ব্লক, উডেন ব্লক আছে, আমি একটা বুলেট ফায়ার করলাম, বুলেটটা ওর মধ্যে পিয়ার্স করে আটকে গেল, ওর মধ্যে ঢুকে গিয়ে আটকে গেল, এবার দুজনে একটা কমন বডি ফর্ম করে দৌড়তে শুরু করলো। বা ধর দুখানা মার্কিউরি বল, মানে তোরা তো জানিস মার্কিউরি বেসিক্যালি কি লিকুইড, মার্কিউরি বল দুখানা কোলাইড করলো, কোলাইড করে একখানা কম্বাইন্ড বল ফর্ম করে দৌড়তে শুরু করলো। তো এখানে কি হচ্ছে, ভেলোসিটি অফ সেপারেশন কত, ভেলোসিটি অফ সেপারেশন কত, 0। তো এই টাইপের ভেলোসিটি অফ সেপারেশন একটা কি হতে পারে, ইটা ইকুয়ালস টু 0। এক্সট্রিম কেস বলছি, এক্সট্রিম কেসের মধ্যে যখন ইটা ইকুয়ালস টু 0 হয়, উনি এর নাম দিলেন পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। কি, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। when eta is equals to 0 এর নাম হলো পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। আর যদি এক্সট্রিম কেসের একটা ইটা ইকুয়ালস টু 1 হয়, ইটা ইকুয়ালস টু 1, তার মানেটা কি, তার মানে আবার কি হয়ে যাচ্ছে দেখ, ভেলোসিটি অফ সেপারেশন ইকুয়ালস টু ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, মানে ভেলোসিটি অফ সেপারেশন আর অ্যাপ্রোচ সেম হয়ে যাচ্ছে। এটার নাম দিলেন উনি পারফেক্টলি ইলাস্টিক কলিশন। আগেরটা ছিল পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, আর এটার নাম দিলেন পারফেক্টলি ইলাস্টিক কলিশন। ইন বিটুইন অনেক ভ্যালুজ হতে পারে, ইন বিটুইন অনেক ভ্যালুজ হতে পারে, তার জন্য কি হবে, ভিএস ধর ইন বিটুইন ভ্যালুজ মানে কি, ইটা গ্রেটার দ্যান 0 লেস দ্যান 1, তার মানে কি হবে, ভিএস মানে এটা একটা প্রপার ফ্র্যাকশন, এটা একটা প্রপার ফ্র্যাকশন, এটা একটা প্রপার ফ্র্যাকশন হলেই দেখ ইও কি হয়ে যাবে, লেস দ্যান ভিএস, মানে ভেলোসিটি অফ সেপারেশন ভেলোসিটি অফ অ্যাপ্রোচের থেকে কম হয়ে যাবে। ঠিক আছে, 0 হতে পারে, আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচের থেকে যদি কম হয় তাহলে তাকে আমরা বলবো ইনইলাস্টিক কলিশন। তাহলে তিনটে ক্যাটাগরি আমরা পেলাম, এক্সট্রিম দুটো ক্যাটাগরিকে বলছি পারফেক্টলি ইনইলাস্টিক, যখন এটা হচ্ছে দুটো বডি কম্বাইন্ড একটা মাস ফর্ম করে মুভ করছে, যখন ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচ সেম থাকছে তখন ওটাকে বলছি পারফেক্টলি ইলাস্টিক কলিশন। আর যদি ইন বিটুইন কোনো কেস হয় তাকে আমরা বলছি ইনইলাস্টিক কলিশন, সিম্পলি ইনইলাস্টিক কলিশন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তো এটা ছিল কলিশনের ক্যাটাগরাইজ করার প্রসেস, একটা পার্টিকুলার টাইপের, মানে একটা পার্টিকুলার প্রসেসে, মানে প্রসেস 1 বলতে পারিস, নিউটন এভাবে ক্যাটাগরাইজ করেছিলেন কলিশনকে। আর একটা প্রসেসও আছে যেটা আমি এখন নেবো এবং যেটা নিয়ে বেসিক কাজটা শুরু করব। ফটাফট ফটাফট। হ্যাঁ স্যার। তো এর ক্যাটাগরাইজ করার আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে
দুটো খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে। আমরা বললাম যে আমরা লস অফ মোশন নিয়েও কাজ করছি, এখানে কালিশনটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো লস অফ মোশন আর ওয়ার্ক এনার্জি রেসপেক্টে। তো সে একটা বল m1 মুভিং উইথ আ ভেলোসিটি u1 আর আরেকটা বল m2 মুভিং উইথ আ ভেলোসিটি u2 in a particular direction। এরা কোলাইড করলো, কোলাইড করার পরে একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা পরে বলছি আমি। এটার ভেলোসিটি হয়ে গেল m1 এর ভেলোসিটি হয়ে গেল v1 আর m2 এর ভেলোসিটি হয়ে গেল v2। ইন বিটুইন একটা ইয়ে থাকে, একটা মোমেন্ট থাকে, যে মোমেন্টে ওরা দুইজনেই জুড়ে থাকে, একটু 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 ডিস্টর্টেড হয়ে যায়, দুটোই একটু ডিস্টর্টেড হয়ে যায় আর জুড়ে থাকে। তো আমি একটা জিনিস বলে দিই, এখানে এখানে যে যে কলিশন নিয়ে আমরা কাজ করব সব লেভেল সারফেসে কলিশন। লেভেল সারফেসে কলিশন মানে এই যে কলিশন হচ্ছে তাতে তো মুভ করবে কিন্তু ইন ওয়ান ডাইমেনশন, ইন হরাইজন্টাল প্লেন। তার মানে ওর হাইট বাড়ছে না বা কমছে না, মানে পোটেনশিয়াল এনার্জি রিলেটেড যে ফ্যাক্টরস গুলোকে আমি মিনিমাইজ করার চেষ্টা করব। এবং এখানে তোদের যে কলিশন, এই কলিশনের মাঝখানে এই একটা পার্ট থাকে, যে পার্টটাকে আলটিমেটলি তোদের সিলেবাসে ডিলিট করে দেওয়া হয়েছে, যেই পার্টটাকে তোদের সিলেবাসে ডিলিট করে দেওয়া হয়েছে। মানে এমনি এমনি এই যে ধাক্কা খেলে সঙ্গে সঙ্গে ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, এটা নয়। ধাক্কা খেলে ভেলোসিটি চেঞ্জ হলে একটা এনার্জি ট্রান্সফারের প্রসেস থাকবে। তো এখানে কিন্তু এইটা তারপরে এইটা এনার্জি ট্রান্সফারের প্রসেসটা এক্সপ্লেন করা যায় না। আগে একটা টাইম র্যাপ বলে একটা ইয়ে হতো, কি বলে তোর ডিসকভারিতে একখানা ইয়ে হতো, কি বলে তোর প্রোগ্রাম হতো, সেখানে একটা যে কোনো ইভেন্টকে তোর ওই পার সেকেন্ডে ওরা সেভারাল থাউজেন্ড ফ্রেমস নিত। সেখানে না খুব 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 ইয়েতে মানে ছোট টাইমের মধ্যে ঠিক কি কি হচ্ছে সেটা পরিষ্কার বোঝা যেত। তো সেখানে একটা প্রোগ্রাম ছিল তোর বেসবল ব্যাট দিয়ে মারা হচ্ছে। দেখে কি মনে হয় যে ক্রিকেট বলটা একটা বল, গ্রেস গেল মারলো ছক্কা বা আমাদের কোনো প্লেয়ারই মারলো ছক্কা, তখন মনে হলো যে ঠেকলো আর বেরিয়ে চলে গেল। গল্পটা কিন্তু অত ইজি নয়। আমরা যদি একদম এট দ্য টাইম অফ কলিশন যাই, তখন যেটা হবে দেখবো যে এই বলটা যখন ব্যাটটাকে টাচ করছে, ব্যাটও ডিস্টর্টেড হয়, বলও ডিস্টর্টেড হয়। মানে ওটা খানিকটা এরকম হয়, মানে লাইক দুজনের কাছে স্প্রিং আছে, ধরে নে দুজনের কাছেই স্প্রিং আছে, স্প্রিং তো নেই, ওরা নিজেরাই ডিস্টর্টেড হয়, নিজেদের বডিটা ডিস্টর্টেড হয়। দুজনের কাছেই ধরে নে স্প্রিং আছে, হ্যাঁ, তো এই স্প্রিং এ ডিস্টরশন হবে, বুঝতে পেরেছিস? যখন ধাক্কা লাগবে না, এই স্প্রিংটা ছোট হয়ে যাবে। तो एक्चुअली যেটা হয় সেটা হচ্ছে থেবড়ে যায়। एक्चुअली जो होता है ना, ये भी डिस्टॉर्टेड हो जाता है, ये भी डिस्टॉर्टेड हो जाता है। डिस्टॉर्टेड होने का मतलब क्या, ये स्प्रिंग में अगर डिस्टॉर्शन आएगा तो क्या होगा, उसमें एनर्जी स्टोर होगा। क्या, पोटेंशियल एनर्जी स्टोर होगा। क्या होगा, पोटेंशियल एनर्जी, मतलब उसका जो काइनेटिक एनर्जी, पहले क्या था, सिर्फ और सिर्फ काइनेटिक एनर्जी। जब collision हो रहा है, significant part of the kinetic energy will be converted into potential energy। and यही है मेन खेल यही है। इसके बाद जब सेपरेटेड होगा ना, तब ये स्प्रिंग फिर से उसका कंडीशन में, पुराना कंडीशन में आ रहा है, मतलब ये दो बॉल फिर से उसका पुराना जो कंडीशन उसमें आ रहा है, मतलब पोटेंशियल एनर्जी और नहीं है, पर क्या है, काइनेटिक एनर्जी। मतलब ये जो पोटेंशियल एनर्जी यहाँ पे स्टोर हुआ था, वो उसका जो हिसाब, कलिशन का जो हिसाब, उससे अल्टीमेटली डिस्ट्रीब्यूटेड हो गया। মানে দেখ প্রসেসটা কি, এখানকার কাইনেটিক এনার্জি প্রথমে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হচ্ছে, তারপরে পোটেনশিয়াল এনার্জিটা এর কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে, তার জন্যই পরে এর ভেলোসিটি বেশি, পরে এর ভেলোসিটি কমে যাচ্ছে। ক্লিयर, मतलब फिर से इसका काइनेटिक एनर्जी इनिशियली ज्यादा है, इसका एनर्जी ज्यादा है, इसमें ट्रांसफर होगा। कैसे होगा, होने का प्रोसेस है, जब कलिशन होता है तब पोटेंशियल एनर्जी का एक सिग्निफिकेंट पार्ट, सॉरी काइनेटिक एनर्जी का एक सिग्निफिकेंट पार्ट पहले पोटेंशियल एनर्जी में कन्वर्टेड हो जाता है। होने के बाद वही पोटेंशियल एनर्जी अल्टीमेटली यहां से यहां पे ट्रांसफर होता है। बाद में देख, बाद में जब कलिशन हो गया, दोनों सेपरेटेड हो गया, तब दोनों का ही पुराना शेप रिगेन कर लिया है, तो पोटेंशियल एनर्जी इज नॉट देयर। তার মানে কি কাইনেটিক এনার্জিটা এখন আবার তো সবার কাছে কাইনেটিক এনার্জি আছে, কিন্তু চেঞ্জ কাইনেটিক এনার্জি, এর কাইনেটিক এনার্জি কমে গেছে, এর কাইনেটিক এনার্জিটা বেড়ে গেছে। কি করে হলো, তার প্রসেসটা হচ্ছে এইটা। এই যখন ধাক্কা মারলো তখন দুজনেই থেবড়ে গেল একটু,
মানে ওদের পোটেনশিয়াল এনার্জির একটা কাইনেটিক এনার্জি একটা পার্ট পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে। এবারে এই পোটেনশিয়াল এনার্জিটাকে মানে প্রথমে কি করা হচ্ছে দেখ, এর কাইনেটিক এনার্জিটাকে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করা হচ্ছে, করে তারপর একে দিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই এনার্জি ট্রান্সফারের এই যে প্রসেসটা সেটা কিন্তু তোদের সিলেবাসে নেই। তো আমরা এই পার্টটাকে ডিলিট করে দেবো, এই পার্টটাকে নিয়ে ভাববই না। এই পার্টটাকে নিয়ে যদি ডিলিট করে দিই তাহলে সোজা এখানে এটা করা উচিত নয়, একটু লম্বা অ্যারো করে দিই। লম্বা অ্যারো মানেই বুঝতে পারছি এত লম্বা মানে অ্যাবনর্মাল, মাঝখানে কিছু একটা ছিল যেটাকে আমরা एक्सप्लेन করলাম না বা আমি एक्सप्लेन করলাম অল্প করে। तो यहाँ पे देख क्या है, इनिशियली मैं अगर ये दो बॉडी को लेके एक सिस्टम कंसीडर करता हूँ, इसके पास दो चीज है। नंबर 1 है तेरा मोमेंटम, नंबर 2 है तेरा काइनेटिक एनर्जी। सबसे पहले मोमेंटम कितना है देख, पी इनिशियल मैं बोल रहा हूँ, पी इनिशियल है m1u1 प्लस m2u2। अधिराज तू है भाई? अधिराज तेरा गले का आवाज सुनाई नहीं दे रहा है अधिराज। हाँ सर 7:45 में था। पी फाइनल क्या है, m1v1 प्लस m2v2। ठीक है, तो सबसे इंपॉर्टेंट एक थ्योरी ये लॉ जान ले, वह है लॉ ऑफ कंजर्वेशन ऑफ मोमेंटम। ये लॉ ऑफ कंजर्वेशन ऑफ मोमेंटम ना कलिशन के लिए एकदम फाइनल लॉ है बोल सकता है, मतलब ये कोई भी कलिशन में सेटिस्फाइड होगा ही होगा। लॉ ऑफ कंजर्वेशन ऑफ मोमेंटम इज यूनिवर्सल, कोई भी कलिशन में ये होगा ही, और कुछ होगा या नहीं होगा वो दूसरा बात है। लॉ ऑफ कंजर्वेशन ऑफ मोमेंटम ओबेड होगा ही होगा, क्योंकि मैं जब दोनों को एक सिस्टम पकड़ रहा हूं, जो धक्का धक्की हो रहा है ना वो इंटरनल फोर्स, एंड इंटरनल फोर्स विल नॉट बी एबल टू चेंज टोटल मोमेंटम ऑफ द सिस्टम। तो कुछ हो ना हो ये लॉ ऑफ कंजर्वेशन ऑफ मोमेंटम होगा ही होगा, मतलब अकॉर्डिंग टू लॉ ऑफ कंजर्वेशन ऑफ मोमेंटम Pi equals to Pf, that means m1 Pi equals to Pf, that means m1u1 plus m2u2 equals to m1v1 plus m2v2। मैं छोटा सा आगे जाके छोटा एक स्टेप आगे जाके लिख सकता हूँ, m1 कॉमन लेके u1 माइनस v1 उसको इस तरफ लेके आया एंड इसको इस तरफ भेज दिया, m2 कॉमन लेके v2 माइनस u2। इसे 1 नंबर इसे 2 नंबर दे रहा हूं। तो मैं जो बता रहा था, अगर मैं मोमेंटम एंड एनर्जी के रिस्पेक्ट में सोचता हूं, इसका इनिशियल मोमेंटम इतना, फाइनल मोमेंटम इतना, कुछ हो ना हो ये मोमेंटम कंजर्व होगा ही होगा, 100% गारंटी। एंड इसके साथ साथ जो आता है एनर्जी काइनेटिक, देख यहाँ पे लेवल सरफेस में ये घूम रहा है, लेवल सरफेस में घूम रहा है, एंड और कोई फोर्स फील्ड यहाँ पे है नहीं। तो यहाँ पे देख, यहाँ पे पूरा का पूरा एनर्जी क्या है, काइनेटिक इन नेचर। तो इनिशियल एनर्जी ऑफ द सिस्टम इज हाफ m1 v1 u1 स्क्वायर, सॉरी u1 स्क्वायर प्लस हाफ m2 u2 स्क्वायर, एंड तेरा काइनेटिक एनर्जी फाइनल या एनर्जी फाइनल इज इक्वल्स टू हाफ m1 v1 स्क्वायर प्लस हाफ m2 v2 स्क्वायर। अभी यहाँ पे थोड़ा सा लोचा है, क्या लोचा देख, मोमेंटम कंजर्व होगा इट इज गारंटेड, एनर्जी कंजर्व होगा ये हो भी सकता है नहीं भी हो सकता है। तू लोग बोल सकता है सर तो ये तो अजीब हुआ, एनर्जी तो कंजर्व होगा ही होगा। मैं बोलूंगा अजीब नहीं है भाई, एनर्जी कंजर्व हो भी सकता है नहीं भी हो सकता है। एक कैरम का स्ट्राइकर से तू उसका जो एक तेरा একটা ঘুটিকে তুই ধাক্কা মারলি, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে একটা সাউন্ড হয় না, ওই সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। সাউন্ড এনার্জিটা কোত্থেকে হলো, খুব জোরে কলিশন হলে স্পার্কও হতে পারে। হিট এনার্জি তো সব জায়গায় হয়, ধাক্কা লাগলে গরম তো হয়ে যায়, একটা থাপ্পড় মারবো এখানে যে কোনো একজন টেস্ট করে নিয়ে নিতে পারি, তাহলে ঠাঁটিয়ে থাপ্পড় মারবো গাল গরম হয়ে যাবে, হবেই হবে। তো এখানে কি এনার্জিটা কি, কাইনেটিক এনার্জিতে কিসে কনভার্টেড হবে, অনেক হিট এনার্জিতে কনভার্টেড হবে। তো এই যে এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে, তাহলে তার আমার কাইনেটিক এনার্জি ফরম্যাটে ওটাকে পাবো না। তাহলে বিফোর কলিশন টোটাল এনার্জি, আফটার কলিশন টোটাল এনার্জি তখন হবে যখন কোনো কনভার্সন হচ্ছে না। তাহলে এটা হতে পারে না বলবো না, এবং যে এটা যে পুরোপুরি আইডিয়াল তাও আমি বলছি না। অনেক কলিশন হয় যেখানে বডি টাচই করে না, অনেক জায়গায় কলিশন হয়, প্রচুর কলিশন হয়, ইনফ্যাক্ট সব জায়গাতেই বডি টাচ করে না।
বডি কোথাও টাচ করে না, মানে এই যে ধাক্কা মারছি আমরা ভাবছি বডি টাচ করেছে, অ্যাকচুয়ালি কিন্তু বডি টাচ করেনি, ফোর্স ফিল্ড আছে তো ওখানে একটা, এই ফোর্স ফিল্ড গুলোর মধ্যে একটা রিপালসিভ ফোর্স কিন্তু কলিশন, এই রিপালসিভ ফোর্স, দুটো ফোর্স ফিল্ডের মধ্যে রিপালসিভ ফোর্স যখন এর অ্যাপ্রোচকে আটকে দিল, সেটাই হচ্ছে কলিশন। মানে আমরা ভাবছি তো এটা পুরোপুরি অ্যাবসলিউটলি টাচে আছে, হতে পারে ভাই, ইলেকট্রন প্রোটন টাচে আছে, ইলেকট্রন গুলো টাচে আছে, হতে পারে। আমরা তো বেসিক্যালি একটা ফোর্স ফিল্ড নিয়ে বসে আছি, তো একটা ফোর্স ফিল্ড যখন একটা ফোর্স ফিল্ডের দিকে অ্যাপ্রোচ করছে, তখন কি হচ্ছে না, একটা এমন একটা কন্ডিশন তৈরি হচ্ছে যে এই ফোর্স ফিল্ড আর এই ফোর্স ফিল্ডকে অ্যাপ্রোচ করতে দিচ্ছে না, সেই সময়টাই কলিশন, ধাক্কা। এটা আমরা ফিজিক্যালি ফিল করছি, যেমন ধর একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা মারতে পারবো, কাছে আনতে পারবো, কিন্তু একদম ধাক্কা মারাতে পারবো না। তো সেখানে সেটা কি কলিশন নয়? কলিশন। তো সেখানে হতেই পারে এরকম, মানে সাবঅ্যাটমিক জোনে কিছু কলিশন হতেই পারে যেখানে আমার এনার্জিটা পুরোপুরি কনজার্ভ হলো, অন্য কোনো এনার্জিতে কনভার্টেড হলো না। পসিবল, একদম পসিবল নয় বলছি না, সেখানেও পসিবিলিটি খুব কম, কারণ যে অ্যাক্সেলারেটেড হয়ে যায় চার্জ পার্টিকেল তখনই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছেড়ে দেয়, সেখানেও তবু পসিবিলিটি আছে, মানে একটা স্লাইট পসিবিলিটি আছে। তাই আমরা কোনো অ্যাসপেক্টটাকেই ছেড়ে দিচ্ছি না, মানে আমার কথা হলো মোমেন্টাম যখন কনজার্ভ হবেই হবে, এনার্জি কনজার্ভ নাও হতে পারে, মানে বিফোর কলিশন এনার্জি এন্ড আফটার কলিশন এনার্জি সেম হতেও পারে, নাও হতে পারে। যদি বিফোর কলিশন এনার্জি আর আফটার কলিশন এনার্জি সেম হয়, তাকে আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তার মানে ওখানে একভাবে ডিফাইন করেছি, velocity of approach equals to velocity of separation, এখানে আমরা in terms of energy define করছি, if in a collision final energy is equals to initial energy, then the collision is known as perfectly elastic collision. And if generally কি হয়, after collision energy before collision energy থেকে কম, কারণ কোনো না কোনো এনার্জিতে ফর্মে before collision energy খানিকটা রিলিজ হয়ে গেছে, অন্য কোনো এনার্জিতে শব্দ হয়েছে, साउंड हुआ है, कुछ निकल गया है, लाइट हुआ है, कुछ निकल गया है, या तेरा हीट एनर्जी फॉर्मेशन में कुछ निकल गया है, तो आफ्टर कलिशन एनर्जी ऑलवेज बिफोर कलिशन एनर्जी से कम होगा। ठीक है, तो अगर ऐसा हुआ उसे मैं बोलूंगा इन इलास्टिक कलिशन। क्या बोलूंगा? इन इलास्टिक कलिशन। क्लियर? তাহলে আমরা এই ইলাস্টিক কালিশনের যে ক্যাটাগরাইজেশনটা, সেটাকে দুটো ফরম্যাটে বুঝলাম, একটা ইন টার্মস অফ ভেলোসিটি অফ সেপারেশন এন্ড ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, আর একটা বুঝলাম কিভাবে না ইন টার্মস অফ এনার্জি। ক্লিয়ার 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 ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। তো তোর ডাক্তারি হোক না হোক ইয়ে করবি, কি বলে, জ্যোতিষিগিরি করবি? হ্যাঁ, ভালো পয়সা আছে, তোর বাড়ির পাশে বট গাছও আছে, ঠিক আছে। तो যাই হোক, मतलब अभी मैं एक तरीका सिखाने वाला हूँ जिससे तू भविष्य को बता सकता है। ठीक है, ठीक है जी, हाँ, थोड़ा सा भविष्य को थोड़ा सा बता सकता है, और এরপর বেশ করে যদি কিছু করতে যায়, প্রিয়াংশু করতেই পারে, কেরিয়ার আছে, ভালো কেরিয়ার। अच्छा, तो अभी मुझे एक काम दे दिया जा रहा है, वह है भाई एक पार्टिकल m1 जिसका इनिशियल वेलोसिटी है u1, एक पार्टिकल m2 जिसका इनिशियल वेलोसिटी है u2, and they are traveling in a particular direction, and u1 is greater than u2, so collision occur होगा। occur होने के बाद ये कंडीशन अल्टीमेटली आ रहा है। तो मुझे जो बोला जा रहा है कि भाई ये collision परफेक्टली इलास्टिक है। परफेक्टली इलास्टिक का मतलब क्या? परफेक्टली इलास्टिक का मतलब परफेक्टली इलास्टिक, परफेक्टली इलास्टिक का मतलब EI एंड EF सेम है। तो मुझे भविष्यवाणी क्या करना पड़ेगा? भविष्यवाणी करना पड़ेगा ये V1 एंड V2 के बाद, মানে কলিশনটা হবে, আমাকে বলে দেওয়া হয়েছে কলিশনটা পারফেক্টলি ইলাস্টিক কলিশন হবে। তো আগে থেকে ইনফরমেশন কি দিয়ে দিয়েছে? m1 m2 at the mass of two particles and u1 u2 at the velocities of two particles। আমাকে কি বলতে হবে? আমাকে বলते হবে आफ्टर कलिशन, मुझे जो बताना पड़ेगा आफ्टर कलिशन ये वेलोसिटीज क्या होगा। तो यही भविष्यवाणी करना है मुझे। ये करने के लिए कुछ फॉर्मूला निकालेंगे हम लोग, फॉर्मूला नहीं, मैथमेटिकल डेरिवेशन करेंगे। तो यहाँ पे हम लोग यहाँ पे बोला क्या जा रहा है, फिर से अधिराज, यहाँ पे बेसिकली मुझसे मांगा क्या जा रहा है? एक परफेक्टली इलास्टिक कलिशन हो रहा है, एनर्जी कंजर्व हो रहा है, मतलब परफेक्टली इलास्टिक कलिशन।
तो परफेक्टली इलास्टिक कलिशन का कलिशन से पहले पूरा का पूरा कंडीशन मुझे बोल दिया जा रहा है। क्या क्या मुझे बोल दिया जा रहा है? दो पार्टिकल का मास कितना है, दोनों का वेलोसिटीज कितना है, मुझे प्रेडिक्ट सिर्फ ये करना पड़ेगा आफ्टर कलिशन उसका वेलोसिटीज क्या होगा। क्लियर? कोई प्रॉब्लम? तो देख यहाँ पे अगर कलिशन है मोमेंटम कंजर्व तो होगा ही होगा। तो 2 नंबर इक्वेशन तक, हेलो अनिक, 2 नंबर इक्वेशन तक कोई प्रॉब्लम नहीं।